এমপি হওয়া এত সোজা না, অনেক কাঠখড় পেরিয়ে হতে হয়। সবাই তোমার সাকসেস দেখবে, তোমার পরিশ্রম নয়। আদিল কপাল কুঁচকে বলল। সান্ত্বনা দিলা নাকি ইনসাল্ট করলা ড্যাড? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন। আপাতত দুইটাই দিলাম, কখন কোনটা লাগে বলা যায় না তো। আদিল দাঁতে দাঁত পিষে কিরমির করেই বলল। ধন্যবাদ দিলাম, মন থেকে নয়, বিরক্তি নিয়ে দিলাম। রেখে দাও, তোমারও কাছে লাগবে ড্যাড। রাত 10টা 15 মিনিট বিজয়ের ঘোষণা করা হয়েছে। আদিল শিকদার বিপুল পরিমাণ ভোট পেয়ে এমপি স্থানটা জয়লাভ করে পেয়ে নিয়েছে। এতক্ষণে শিকদার মহলে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। সুস্থ নির্বাচন সবারই কাম্য, তেমনই হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়া একদম পরিপূর্ণ নির্বাচন। আশরাফ শিকদার এবং আদিল শিকদার বিকেলে বাসায় চলে এসেছিল। নির্বাচন কেন্দ্রে ঈশান এবং আদিত ছিল। তাছাড়া সব বডিগার্ডরা মিলে কড়া নজর বুলিয়েছিল সারাদিন। আদিল শিকদারের ভোটের ফলাফল ঘোষণা করার পর থেকেই যেন গোটা শহর গ্রাম জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আদিল শিকদারের জয়ের সবাইকে আনন্দিত করে তুলেছে প্রতিনিয়ত। নির্বাচনের ঘোষণা পাওয়ার পরপরই আদিল সহ বাড়ির প্রতিটি মানুষের ফোনে কল করে শুভেচ্ছা জানাচ্ছে। কারোরই আনন্দের শেষ নেই। আশরাফ শিকদার আদিলের মাথায় হাত রেখেই বললেন। কংগ্রেস মাই সান। আদিল আশরাফ শিকদারকে শক্ত করে জড়িয়ে ধরলো, হয়তো অনেকদিন পর জড়িয়ে ধরলো বাবাকে। উজ্জ্বল এক হাসি মেখেই বলল। ধন্যবাদ ড্যাড, তুমি ছাড়া কোনো কিছু এত সুন্দরভাবে হতো না। বাড়ির প্রতিটি লোক দাঁড়িয়ে আছে, একে অপরের দিকে চোখ বোলাচ্ছে। আদি শিকদার এতক্ষণে প্যাকেট প্যাকেট মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছেন শিকদার মহল। কারোরই আনন্দের শেষ নেই। বাইরে প্রচুর পরিমাণে চিল্লাচিল্লি দেখে আদিল, আশরাফ শিকদার, আদি শিকদার সবাই বেরিয়ে এলেন। সবার মুখেই জয়ের ধ্বনি। আদিব ঈশান এতক্ষণে শিকদার মহলে চলে এসেছে। আদিলকে একরাশ অভিনন্দন জানিয়ে হাতের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালো ঈশান। আদিব বাইরে বেশ কতগুলো বক্স নিয়ে এসেছে, সেইগুলো দিয়ে আপাতত তারা সারা রাত হৈ হৈ করে গান বাজাবে আর নাচবে। সেই সাথে সবাই মিলে বিরিয়ানি পিকনিক তো করবে, সাথে আদিলকেও যেতে হবে, তারা কোনো ভাবেই ছাড়বে না। কিন্তু আদিল ঘুর আপত্তি জানিয়ে বলে, আজকে নয় অন্য আরেকদিন। কিন্তু কে শোনে কার কথা? আদিলকে তার সাথে করে নিয়ে যাবে, সেই সাথে আশরাফ শিকদারকেও। এখন জনগণের মন রাখতে তো যেতেই হবে। আদিল গায়ের পরিহিত সাদা পাঞ্জাবি সেই সকাল থেকে পরে আছে। সারাদিন বেশ অনেকটাই টেনশনে কেটেছে আদিলের। তাই সবাই থেকে 5 মিনিট সময় নিয়ে নিজের রুমে চলে যায় আদিল। এরা সবার সাথে ড্রয়িং রুমে বসে বসে আড্ডা দিচ্ছিল। তাদের সাথে আয়রাও আছে। আজকাল আয়রা বেশ ভালোই মেশে ইরার সাথে। আদিল দ্রুত ওপরে নিজের রুমের দিকে চলে যায়। আদিল ভেবেছিল ইরা হয়তো তাকে দেখলে তার পেছন পেছন রুমে চলে আসবে, কিন্তু না, ইরা সেই সবার সাথে আড্ডা দিতেই ব্যস্ত। আদিল সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে উঠতে বিষয়টা খেয়াল করলো। এবার যেন সত্যি ধৈর্যের বাঁধ আর ভেঙে যাচ্ছে। তাই আদিল রাগে হকচকিয়ে উঠলো, দাঁতে দাঁত পিষে ডাকলো ইরাকে। 5 সেকেন্ডের ভেতরে রুমে আসো, কুইক। সবার মাঝে হঠাৎ আদিলের গম্ভীর ডাক শুনে বেশ বিরক্ত হয় ইরা। রাগে ফুসফুস করে ওঠে, কোনো কেন তাকে এতগুলো মানুষের সামনে ডাকতে হবে? সে তো একটু বেশি আড্ডা দিচ্ছিল সবার সাথে। এইটাও কি ওই মানুষটার সহ্য হয় না? ইরা না গিয়ে বসে বসে ভাবতে লাগলো যাবে কিনা। তাই দেখে কলি ফিস ফিস আওয়াজ তুলেই বলল। ভাবি, অলরেডি 4 সেকেন্ড হয়ে গেছে, আর 1 সেকেন্ড লেট হলে ভাইয়া কিন্তু এসে তোমাকে সবার সামনে কোলে তুলে নিয়ে যাবে। কলির কথা শুনে ইরা শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হাঁটা শুরু করলো নিজের রুমের দিকে। পায়ে হাঁটতে হাঁটতে মনে পড়লো তাকে বলা আদিলের কিছু কথা। সেদিন তো বলেছিল নির্বাচনে জয়ী হলে সেদিন রাতে। মনে পড়তেই ইরা বারবার আস্তাগফিরুল্লাহ বলে নিল। ইরা রুমের ভেতরে প্রবেশ করে কাউকে দেখতে পেল না, তবে আদিলের পরিহিত পাঞ্জাবিটা বিছানার ওপর। তা দেখে ইরা ভেবে নিল হয়তো শাওয়ারে গেছে। পাঞ্জাবিটাকে হাতে তুলে নিল, পরিষ্কার করা ধুয়ে দিবে, তবে আজ নয় কাল। বাইরে অনেকটাই ঠান্ডা, তাই ইরা গায়ে হালকা রঙের একটা পাতলা চাদর জড়িয়ে নিল। আদিল বেশ সময় নিয়ে শাওয়ার শেষ করে বেরিয়ে এলো। এর মাঝে ইরা কাবার থেকে আদিলের জন্য বরাদ্দকৃত সাদা
আরেকটা পাঞ্জাবি বের করে বিছানার উপর রেখে দিল। আদিল ভেজা চুল মুছে এদিক সেদিক তাকাতাকি করতেই দেখলো ইরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাইরে শয়ে শয়ে মানুষ কথা বলছে, বক্সে গান বাজাচ্ছে। ইরার কাছে বিষয়টা ভালো লাগলো। আদিলের মুখে গম্ভীর যে ছিটে ফোটাও রেশ নেই মাত্র। হাসি খুশি আনন্দিত লাগছে আদিলকে। আদিল ইরাকে কাছে ডেকেই বলল, আজকে রাতের জন্য নাটক সিনেমা বাদ দিয়ে প্রস্তুতি নেন, শুধুমাত্র আমার হওয়ার জন্য, একান্ত আমার ব্যক্তিগত প্রেয়সী হওয়ার জন্য। ইরা শুকনো ঢোক গেলে ভয়ে ভয়ে বলল। মানে? আদিল ইরার বাহু কাছে টেনে শক্ত গলায় বলল, আর কত নাটক করবা বউ? আর তো নাটক করব না। তাহলে কি করবে? ভালোবাসবো আপনাকে। শুধুই ভালোবাসবে? হুম। আর নয় ছয় করবে না? আদিলের এমন হুট করে ৯-৬ বলার কথা শুনে ইরা লজ্জায় লাল হয়ে গেল মুহূর্তেই। ফর্সা মুখখানা লুকিয়ে ফেলল আদিলের শক্ত পুরুষালী উন্মুক্ত বুকে। আদিল ইরার এমন কাণ্ডে ফিক করে হেসে দিয়ে কপাল তুলে একটা চুমু খেয়ে বলল। কাবাডে আপনার জন্য শাড়ি রাখা আছে, অবশ্যই পরবেন ম্যাম। এর মাঝে ইরার ছোট্ট বিড়াল ছানা এসে ইরার গা ঘেঁষাঘেঁষি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে তারও একটু আদরের প্রয়োজন। অনেকটাই জেলাস ফিল করে এসেছে তার মালিকের কাছে। তাই ইরা দুহাত বাড়িয়ে কোলে তুলে নেয় ছোট্ট বিড়াল ছানাটিকে। অলরেডি ১০-১৫ মিনিট ওভার হয়ে গিয়েছে। তাই দেখে ঈশান আদিলের নাম্বারে কল করে। ফোনটা বিছানার ওপর রাখা ছিল, তাই আদিল ইরাকে বলল ফোনটা এনে দিতে তাকে। ইরা ওর সঙ্গে সঙ্গে বিছানায় থাকা ফোনটা হাত দিতেই গম্ভীর মুখে আদিলের দিকে তাকিয়ে বলল। এটা কি করেছেন আপনি? আদিল মানেটা বুঝতে পারে না, তাই এগিয়ে যায় ইরার দিকে। ইরা ফোনটা আদিলের দিকে ঘুরিয়ে বলল। বদমাইশ শালা। অসভ্য লোক, আপনার সম্বন্ধী হয়। আপনার আমার ভাইয়ের নাম কি? কি কেমন নামে সেভ করে রেখেছেন আপনি? হ্যাঁ, এবার যেন আদিলের কাছে সবটাই পরিষ্কার হয়ে গেছে। আদিল ইরার থেকে ফোনটা নিয়ে রিসিভ করেই বলল। আসি, অপেক্ষা কর। বলেই আদিল মুখের ওপর ফোনটা কেটে দিল। পিকনিক আওয়াজে ফোনটা কেটে যাওয়ায় ঈশান কপাল কুঁচকে আদিবের দিকে তাকালো। আদিবও সবটা বুঝে না বোঝার নাটক করে ঈশানকে এড়িয়ে চলে গেল সামনের দিকে। তাই দেখে ঈশান দাঁতে দাঁত খিঁচেই বলল। শালারা দুই এক। আদিল প্রপার ভাবে রেডি হয়ে নিয়েছে, সাদা পাঞ্জাবি, হাতে ঘড়ি, বুকে সানগ্লাস ঝুলিয়ে বড় আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোকে হাত ব্রাশ করতে করতে ইরাকে বলল। কেমন লাগছে আমাকে দেখতে? পুরো ক্যাপসিকামের মতন। ইরা মুখ বাঁকিয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে নিয়ে বেশ কিছুটা দূরে সরে গিয়ে বলল। না, একদম পাকা টমেটোর মতো লাগছে আপনাকে। বলেই ইরা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আদিল ইরার দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজ তুলেই শুধালো। যেমন প্রশ্ন তার তেমন উত্তর। এমপির বউ বলে কথা। আই লাইক ইউ বেবি। আয়রা আজকাল আর বেশি ভাবে না আদিলকে নিয়ে। যেখানে ভালোবাসাটাই নেই সেখানে ভাবনাটাও কাল্পনিক মাত্র। জীবনে সব কিছু পেতে হবে এমনটা নয়। ভালোবাসার মানুষ যাকে নিয়ে ভালো থাকতে চাই তাকে নিয়েই ভালো থাকুক। আমি না হয় তার ভালোতেই ভালো থাকবো। খুবই সীমিত ভালোবাসা ছিল আমার। আপনার ভালোবাসা কেড়ে নেওয়ার মতন যোগ্যতা আমার বরাবরই ছিল না। আমি নির্লিপ্ত এক অভিমানী মেয়ে, যার চোখের ভাষা কেউ কখনো পড়েনি, মনের ভিতরে থাকা আবেগ কেউ কখনো দেখেনি। আশরাফ শিকদার এবং আদিল শিকদার একরকম পাঞ্জাবি পরে বেরিয়ে গেলেন বাসা থেকে। আদিলের মতন আশরাফ শিকদারকেও বেশ ফুরফুরে লাগছে। আশরাফ শিকদার জীবনে অনেকবার জয়ের মালা পরলেও আদিল এবার পড়েছে প্রথম জয়ের মালা। ছেলের খুশিতে প্রতিটি বাবারাই খুশি হয়, আশরাফ শিকদারও তার ব্যতিক্রম নয়। বাইরে থাকা বড় ৪ চাকার গাড়ি বিএমডব্লিউতে উঠে বসলেন আশরাফ শিকদার এবং আদিল। ঈশান আদিল, যারা এতদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজনেসম্যান আদিল শিকদার থেকে এমপি আদিল শিকদারের পাশে ছিল, এমপি বানিয়েছে আদিল, সবাইকে স্পেশাল ট্রিট তো দিবেই, সেই সাথে যথেষ্ট ভালো চাকরির সুযোগ সুবিধা করে দিবে তার নিজের কোম্পানিতেই। শুধু যে দলের ছাও পাওরা আছে এমন নয়, যত বডিগার্ড ছিল, পুলিশ প্রশাসন, কমিশনার, সবাইকে নিয়ে একসাথে যাচ্ছে। ছাত্রলীগের সবাই বড় বড় পিকআপ ট্রাকে বক্সে জয়ের গান বাজিয়ে নাচতে নাচতে আসছে পেছন পেছন। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বললেন। আমি যেহেতু তোমার দলে ছিলাম মিস্টার আদিল শিকদার,
সেই সুবাদে তোমারও উচিত আমাকে স্পেশাল ট্রিট দেওয়ার। আমি কিন্তু ছোটখাটো উপহার নেব না। আদিল আশরাফ শিকদারের পেঁচানো কথাটা ঠিক বুঝতে পেরে গেল আদিলও কি কম যায় নাকি, তাই আদিল বলল, ছোট লোকের মতন আবদার করা বন্ধ করো তো ড্যাড। তুমি একজন এমপি, তুমিও নতুন করে ভুলে যেও না। আশরাফ শিকদার একটু অপমানিত বোধ করলেও শেষে যে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলা হয়েছে সেই খুশিতে সব অপমানে বোধ পানি হয়ে গেছে। আশরাফ শিকদার গর্বের সঙ্গেই বললেন, ধন্যবাদ মাইসান, আমাকে সম্মান দেওয়ার জন্য। আশরাফ শিকদারের কথা শুনে সবাই হি হি করে হেসে ফেলল। তাই দেখে আশরাফ শিকদার কপাল কুঁচকে সবার দিকে বড় বড় চোখ ঘুরিয়েই বললেন, সমস্যা কি তোমাদের? বাদরের মতো হি হি করছো কেন? সবার খুশি খুশি মুখটা যেন মুহূর্তেই বাংলা পাঁচের মতন হয়ে গেছে। অপমানে সবাই একে অপরের দিকে তাকাতাকি করলো। তাই দেখে আশরাফ শিকদার শব্দ করে হেসে বললেন, অপমানিত হওয়ার কিছু নেই, সত্যি কথা বললে গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আদিল গলা খাকারি দিয়ে বলল। আদিলের কথায় সবাই জোকস শোনার মতন মজা নিয়ে বলল। একজন স্বরাষ্ট্রমন্ত্রী তো আরেকজন এমপি। আদিব একটু ভাব নিয়েই বলল। তাহলে সামনের বার আমি না হয় প্রধানমন্ত্রী হয়ে যাব। ঈশানকে আদিব বলল। ভাই, প্রথম ভোটটা কিন্তু আপনিই দিবেন। ঈশান একটু মিনমিনিয়েই বলল। তোমার ড্যাড এবং ভাইকে না বলে আমাকে কেন বললা প্রথম ভোট দেওয়ার জন্য? আরে ভাই, আপনি বুঝবেন না, এরা তো এখন এমপি আর মন্ত্রী হয়ে গেছে। এরা কে চাইবে এদের থেকে আমি আরো বড় হই? তাই প্রথম ভোটটা আপনি আমাকে দিবেন। আশরাফ শিকদার কপাল কুঁচকে ফেলল। ডাক্তারি বাদ দিয়ে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করো না মাই বয়, তোমার মম কিন্তু একটু মেনে নেবে না। আদিব গা ঝাড়া দিয়ে বলে উঠল। ড্যাড, এক ঘোরেলি কাজ প্রতিদিন করতে হয় ডক্টরদের। রাজনীতিতে অনেক কিছু শেখা যায়। আমার কিছুদিন বেশ অনেকটাই এক্সপিরিয়েন্স হয়েছে। আশরাফ শিকদার ছেলেকে মানানোর জন্য বলে উঠলেন। রাজনীতিতে যেহেতু আমি আর তোমার ভাইয়া আছি, সেই ক্ষেত্রে তুমিও আমাদের সাথে থাকতে পারো, তবে পেশা হিসেবে রাজনীতিতে থাকার প্রয়োজন নেই তোমার। ডক্টর হিসেবেই তুমি ঠিক আছো। তুমি হয়তো কিছুদিন চলাফেরা করে ভেবে নিয়েছো রাজনীতি খুব সফট একটি বিষয়, কিন্তু এমনটা নয়। রাজনীতিতে কোনো শান্তি নেই, শুধু টেনশন আর টেনশন। রাজনীতিতে যতগুলা খারাপ কাজ করতে হয় তুমি তার 1% করতে পারবা না। তুমি একদম সফট হার্ট এর মতো মাই বয়। তাই তোমার কথা চিন্তা করেই আমি বলছি, তুমি ডক্টরি হিসেবেই বেস্ট। তোমার জন্য আমি চেম্বার থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা করে রেখেছি, শুধু তোমার জয়েন্ট করার পালা। আদিব কি বলবে জানে না, তবে কারোর বিরুদ্ধে গিয়ে সে নিশ্চয়ই রাজনীতিতে জড়াবে না। তাই আদিব কোনো উত্তর না করে গাড়ির ব্যাক সাইডে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লো। বড় কম্পিউটার জুড়ে আদিল সম্পর্কে হাজার ডিটেলস দেখছে বাপ ছেলে। ইকবাল খান সব ধরনের তথ্য জোগাড় করে ফেলেছেন 24 ঘন্টার ভিতরে। বড় স্ক্রিনে দেখে রোশন মিচমিচি হেসে উঠল। হাতে থাকা ছোট্ট প্রিন্ট ড্রাইভটি ইকবাল খানের হাতে দিয়েই বলল। ধন্যবাদ ড্যাড। ইকবাল খান খুব স্বাভাবিক গলায় বললেন। আমাকে দিচ্ছ কেন বেটা? তোমার নাকি ইম্পর্টেন্ট কাজ আছে? রোশন খুশিতে একগাল হেসে নিল এবং ইকবাল খানের উদ্দেশ্যেই বলল। এই গল্পের আমি ভিলেন হতে চাই না ড্যাড। আমি ছন্ন ছাড়া ঈশান রোশন হয়ে থাকতে চাই না। আমার সব শেষ, শুধু পূর্ণতা চাই। ইকবাল খান ছেলের মাথায় হাত রেখেই বলেন। ছোট্ট জীবনে সবকিছু পেতে নেই বেটা, যদি ভাগ্যে নেই তা কি আর জোর করে পাওয়া যায়? রোশন দীর্ঘশ্বাস টেনেই বলল। তাহলে কি এই জন্মের জন্য আমি ইরাবতীকে হারিয়ে ফেললাম? হয়তো তাই। দুঃখ করো না, পরের জন্মে ঠিক পেয়ে যাবে। রোশন অল্প হেসেই বলল। এই জন্মে যেহেতু পাওয়া হলো না, তাহলে নিশ্চিত পরের জন্মে পাওয়া হবে না। পরের জন্ম বলে কিছু হয় না ড্যাড। বাপ ছেলের কথার মাঝে একদল বডিগার্ড এসে হাজির হলো। বডিগার্ডদের মাঝে একজন বলে উঠল। স্যার, সিকদার মহলের সব পুরুষই বেরিয়ে গেছে। আপনি মোক্ষম সুযোগ আপনি চাইলেন। রোশন স্থির দাঁড়িয়ে কথাগুলো শুনে সবাইকে বেরিয়ে যেতে বলল। রুম থেকে সাথে সাথে সবাই বেরিয়ে যায়।
রোশন পেন ড্রাইভ সহ গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রাত 11টা। রাতের খাবার খাওয়া শেষ করে সবাই যার যার রুমে চলে গিয়েছে শুয়ে পড়ার জন্য। ইরাও রুমের ভেতর চলে গেছে এবং পায়চারি করার সাথে সাথে ছোট্ট বিড়াল ছানাকে নিয়ে ইরার কোলে ছোট্ট বিড়ালটি কাচুমাচু হয়ে বসে আছে। বিড়াল ছানাটির তো কোনো নাম রাখা হয়নি, তাই ইরা মনে মনে ভাবছে কালকে দুজন মিলে সুন্দর থেকে একটা নাম রাখবে। বিড়াল ছানা ঘুমিয়েছে বোধ করতেই ইরা বিছানার এক পাশে বিড়ালটিকে শুয়ে দিয়ে হাঁটলো কাভারের দিকে। আদিল বলেছে একটা শাড়ি পরতে, বলেছে যেহেতু তার মানে পরতেই হবে। তাছাড়া তো আর কতদিন এইভাবে নিজের স্বামীকে দূরে ঠেলে দিবে। তাই এরা ঠিক করলো সব মানবিমান কাটিয়ে একে অপরের কাছাকাছি আসবে। তাই আদিলের দেয়া কালো রঙের একটা শাড়ি বের করে নিল পরবে বলে। সত্যি সত্যি এরা এগিয়ে গিয়ে কাবার্ড হতে একটা শাড়ি বের করে পরতে শুরু করলো। এত রাতে দরজার কড়া নাড়তেই বাড়ির সার্ভেন্ট দরজা খুলে দিল। তারা হয়তো ভেবেছিল এই বাড়ির সব পুরুষ চলে এসেছে এতক্ষণে, কিন্তু দরজা খোলার পর ধারণা পাল্টে গেল। বাড়ির দারোয়ান এসে কড়া নাড়ছে দেখে সার্ভেন্ট বিরক্ত হয়ে বলল, এত রাতে বাড়িতে কেন? দারোয়ানের চোখে ঘুমের রেশ মাত্র কাটেনি, চোখ মুচড়েই বলল, একজন ভদ্রলোক এই চিঠিটা ম্যাডামকে দিতে বললেন। ম্যাডামের নাকি পূর্ব পরিচিত। তুমি বরং রুমে গিয়ে দিয়ে আসো। আমি তো পুরুষ মানুষ, যদি আমি যাই ম্যাডামের রুমে আর স্যার যদি জানে তাহলে আমাকে হাঁটিয়ে বিদায় করে দিবে কাছ থেকে। সার্ভেন্টটি চিঠিটা হাতে নিয়ে দরজা বন্ধ করে এগিয়ে গেল ইরার রুমের দিকে। রুমটা ওপর তলায় হয়। প্রায় 1 মিনিট সময় লেগে গেছে ইরার রুমের সামনে কড়া নাড়তেই। ইরার রুমের দরজা খুলে দেয়। এরা কালো রঙের শাড়ি পরে পরিপাটি করে সেজে নিয়েছে। এরা 1 মিনিটের জন্য ভেবে নিয়েছিল হয়তো আদিল এসেছে। দরজা খুলতেই দেখে আদিল আসেনি, বাড়ির একজন সার্ভেন্ট এসেছে। ইরার ছোট্ট মনটা নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। এত রাতে ইরাকে সাজুগুজু করে থাকতে দেখে সার্ভেন্ট বেশ অবাক হয়, তবে কোনো প্রশ্ন করে না, হয়তো বড়লোকি ব্যাপার স্যাপার। তাই ইরাকে চিঠিটা হাতে দিয়েই বলল, ম্যাডাম, আপনার নাকি পূর্ব পরিচিত কেউ এই চিঠিটা পাঠিয়েছেন? ইরা চিঠিটা হাতে নিয়েই বলল, আচ্ছা, আপনি যান। কথা শেষ করে ইরা রুমের দরজা বন্ধ করে ভাবতে লাগলো তার পূর্ব পরিচিত কে এত রাতে চিঠি পাঠাবে। ইরা চিঠিটা এক টানে খুলে ফেললো। চিঠিতে ছোট্ট ছোট্ট করে লেখা, তোমার জন্য স্পেশাল গিফট, দিস ইজ ফর ইউ। ব্যাস, চিঠিতে এতটুকুই লেখা। ইরা চিঠি উল্টো করে দেখলো অপর পাতায় কিছু লেখা আছে কিনা। কি আশ্চর্য, কিছুই নেই, শুধুমাত্র ছোট্ট একটি পেন ড্রাইভ ছাড়া। এরা পেন ড্রাইভ হাতে নিয়ে দেখলো এদিক সেদিক। তার কাছে তো কোনো ফোন বা কম্পিউটার নেই, তাহলে কিভাবে পেন ড্রাইভ ওপেন করবে। এরা আদিলের কম্পিউটারের কাছে চলে গেল, যদি কোনোভাবে আদিলের কম্পিউটারের পেন ড্রাইভ অন করা যায়। কম্পিউটার পাওয়ার সাথে সাথে সে তো মহা খুশি। খুশিটা যেন দীর্ঘক্ষণের জন্য নয়, মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে তো আদিলের কম্পিউটারের পাসওয়ার্ড জানে না, তাহলে কিভাবে কি করবে। চট করেই ইরার ছোট্ট মাথায় একটা আইডিয়া আসলো। ইরা চট করে রুম থেকে বেরিয়ে এগিয়ে গেল কলির রুমের দিকে। কলি ছাড়া তাকে তো এই মুহূর্তে কেউ হেল্প করতে পারবে না। কড়া নাড়লো কলির রুমের সামনে। দু একবার কড়া নাড়তেই কলির দরজা খুলে দিল। হয়তো কেবলই ঘুমের জন্য প্রিপারেশন নিচ্ছিল কলি। কলি হঠাৎ ইরাকে শাড়ি পরে দেখে অবাকের শীর্ষে উঠে গেল। নিজের হাতে একটা চিমটি দিয়ে দেখলো স্বপ্ন দেখছে নাকি। না তো স্বপ্ন নয়, তাহলে বাস্তব। এত রাতে শাড়ি পরে তার কাছে আসার কারণ কি। কলি কিছু জিজ্ঞেস করবে তার আগেই ইরা বলে উঠল, তোমার কম্পিউটারটা আমায় একটু দেবে? আই প্রমিস 1 ঘন্টা পর এসে দিয়ে যাব। কলি কারণটা জিজ্ঞেস করলো না, বরং বলল। 1 মিনিট। বলেই কলি চলে গেল কম্পিউটারটা আনতে। কম্পিউটারের পাসওয়ার্ড খুলে ইরার হাতে দিয়েই বলল, আনলক করে দিয়েছি ভাবি, রাতে আর ফেরত দিতে হবে না। আমি সকালে গিয়ে নিয়ে নেব তোমার থেকে। ইরা সম্মতি জানিয়ে কম্পিউটার নিয়ে নিজের রুমে চলে এলো। মনের মাঝে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, কিছু অজানা ভয় জেগে বসেছে। বুকটা কেমন যেন ধপাস ধপাস করছে। এরা কম্পিউটারে পেন ড্রাইভ ঢুকিয়ে অন করতে ভেসে আসলো কিছু অনাকাঙ্ক্ষিত ছবি, ভিডিও, যা দেখে এরা অনেকটাই বিস্মিত হয়ে ধপাস করে বসে পড়লো ফ্লোরে।
মধ্যরাতের সূচনা। ঘড়ির কাঁটা টুংটাং আওয়াজ তুলে তার জানান দিচ্ছে। অতিরিক্ত ঠান্ডা হাওয়া ভেসে আসছে আদিলের বিশাল কক্ষরুমে। মাত্রাতিরিক্ত ঠান্ডায় ফ্লোরে বসে বসে ঘামছে ইরা। না চাইতেও কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের সাক্ষী হয়ে থেকে গেল এই ছোট্ট মেয়ে ইরা। না চাইতেও আজ অনেক কিছু দেখে ফেললো। এখন গা গলিয়ে আসছে ঘৃণায়। প্রায় রাত 2:15। আদিল ঠক ঠক পায়ে রুমের দিকে এগিয়ে আসছে। আদিল পুরোপুরি ভাবেই শিওর তার বউটা এখন ঠিক ঘুমিয়ে আছে। এত রাতে নিশ্চয়ই জেগে থাকবে না। আর থাকার জন্য তেমন কোনো কারণও নেই। আদিল আরো বেশ কিছুক্ষণ আগে আসার চেষ্টা করেছিল, কিন্তু সবার এত এত রিকোয়েস্ট তাদেরকে ছেড়ে আসতে পারেনি। কালকে থেকে কাজের প্রেশারও থাকবে অনেকটাই হাই। আদিল রুমের সামনে ধাক্কা দিতেই দেখে দরজা বন্ধ। আদিল ভাবলো এরা তো দরজা বন্ধ করে ঘুমায় না, তাহলে কি হলো? আদিল জোরে জোরে কড়া নাড়তে থাকলো। মিনিট 2 পরে এরা কাঁপা কাঁপা হাত নিয়ে রুমের দরজা খুলে দিল। আদিল অবাকের শীর্ষে চলে যায়। এত রাতে তার বউ কিনা জাগ্রত, সেটাও কি সম্ভব? আবার নিজেই এসে রুমের দরজা খুলে দিচ্ছে। এরা দরজা খুলে দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আদিল এক হাতে দরজা আটকে তো অন্য হাতে ইরার হাত টেনে কাছে আনলো। ইরার কোমর পর্যন্ত চুলগুলোকে হাত দিয়ে আর এক পাশে সরিয়ে রাখলো। পাতলা শাড়ির ভাঁজে কোমর স্পষ্ট। আদিল ইরার কোমর টেনে নিজের কাছে ঠেকালো। কি আশ্চর্য, ইরা কোন রকম ছটফট করছে না, নিষেধ পর্যন্ত করছে না তাকে। কি হয়েছে ইরার? এতক্ষণে কয়েকশো বার বারণ করতো তাকে টাচ না করার জন্য। আদিল ইরার কোমর ছেড়ে একে রুমের লাইট অন করতে। ইরা শুকনো ঢোকিলে তাকিয়ে আছে আদিলের দিকে। এই মুহূর্তে ইরাকে দেখে মনে হচ্ছে চোখ দিয়েই ভস্ম করে দিবে আদিল শিকদারকে। আদিল রুমের লাইট অন করে ইরার দিকে এগিয়ে আসলো। এই ঠান্ডার মাঝেও ইরা ঘামছে, তাই আদিল ইরার কপালের গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলো জ্বর ঠান্ডা হলো কি। আশ্চর্য, তেমন কিছুই হয়নি। আদিল বিষয়টা বুঝতে ইরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। গলায় শক্ত করে চুমু খেয়ে ফিসফিস করেই বলল, আপনাকে খুব সুন্দর লাগছে ম্যাডাম। ইরা বিরক্তিতে কপাল কুঁচকে ফেললো, কিন্তু কোনো প্রতি উত্তর করলো না। আদিল ইরার উন্মুক্ত ঘাড়ে পরপর কতগুলো চুমু খেয়ে নিল। এরপর ইরার কোমর টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। চোখে চোখ পড়তেই ইরা চোখ সরিয়ে নিল। আদিলের এবার আর বুঝতে বাকি রইল না তার বউ তাকে ইগনোর করছে। আদিল ইরাকে বুকে টেনে নেওয়ার জন্য অগ্রসর হলে ইরা এক হাসি টেনেই বলল, নাটক করতে হবে না, ছাড়ুন আমায়। আদিল ইরার হঠাৎ করে এই কথা বলার তেমন কোনো কারণ খুঁজে পেল না। কিসের নাটক করছে সে? তাই আদিল ইরার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল। মানে কিসের নাটক? ইরার এবার ভীষণ রাগ হলো। মানুষ কত নাটক করতে পারে তার ধারণা ছিল না ইরার, তবে আজ অনেকটাই ধারণা পেয়ে গেল। চেনা মানুষের অচেনা রূপ, এই রূপ যেন ধারালো অস্ত্রের চেয়েও বেশি ধারালো। ইরা যেন আর সহ্য হলো না, রাগে হকচকিয়ে উঠল। দাঁতে দাঁত খেঁচে শক্ত গলায় চেঁচিয়ে বলে উঠল, দ্য মোস্ট পপুলার কিং অফ মাফিয়া মিস্টার আদিল শিকদার। ইরার চোখে মুখে বিস্ময়। আদিল মুহূর্তেই চোখ বড় বড় করে তাকালো ইরার দিকে। আদিল গা ঝাড়া দিয়ে বলে উঠল। ডু ইউ হ্যাভ এনি প্রব? আদিলের এত কনফিডেন্স লেভেল দেখে ইরা একটু বাঁকা হাসলো। সবাই ঠিকই বলে চোরের মায়ের বড় গলা। হাজারটা ভুল করার পরও কিভাবে মাথা তুলে কথা বলছে। এরা অল্প উত্তরেই বলল। হ্যাঁ আছে। বলেই ইরা কম্পিউটার অন করে আদিলকে ইঙ্গিত করেই বলল, ফোকাস। আদিল এবার ইরার দিক দেখে নজর ঘুরিয়ে তাকালো কম্পিউটারের স্ক্রিনের দিকে, যা দেখে রীতিমতো আদিল আশ্চর্য হয়ে গিয়ে ইরার দিকে তাকালো বারবার। ইরা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে আদিলের দিকে। আদিল কোন রকম পরিস্থিতি সামলানোর জন্য ইরার হাত ধরেই বলল, প্লিজ ট্রাস্ট মি, এগুলো সব ফেক। ইরা ঝাড়া দিয়ে আদিলের হাতটাকে সরিয়ে দিয়ে চিৎকার করেই বলল, কোনটা ফেক? এমপি আদিল শিকদার এটা নাকি মাফিয়া আদিল শিকদার ওইটা? আদিল চোখ ঘুরিয়ে দেখলো ফের আবারও স্ক্রিনে। এই মুহূর্তে সেখানে দেখা যাচ্ছে আদিলের সাম্রাজ্য সহ বিভিন্ন লোক একসাথে বসে আছে। আশেপাশে বেশ অনেক ধরনের অস্ত্র, মারামারি, কাটাকাটির বিভিন্ন ছবি, ভিডিও। আদিল এবার শক্ত গলায় বলে উঠল, প্লিজ এরা ট্রাস্ট মি, আমি এটা না। ইরা হাসলো, খুব করে হাসলো।
মানুষ কতটা সহজভাবে আরেকজনকে বোকা বানাতে পারে তা ভাবতেও বেশ অবাক লাগে ইরার। ইরা নিশ্চুপ, তাই দেখে আদিল এগিয়ে গেল ইরার দিকে, হাতের ফোনটাকে ছুঁড়ে মারলো বিছানার উপর। নাটক করো আমার হতে হবে বলে? যাও, কোনো প্রয়োজন নেই তোমাকে আমার। ইরা যেন এবার বেশ বিরক্ত হলো, তাই কিছুটা রাগী গলায় চিৎকার করেই বলে উঠল, আপনার হতে আবার কোনো সমস্যা ছিল না। আমি তো মেনেই নিয়েছিলাম আপনাকে এমপি আদিল শিকদার হিসেবে, কিন্তু মাফিয়া কিং আদিল শিকদারকে নয়। আপনার পরিচয় আমার কাছ থেকে লুকিয়েছেন আপনি। আপনার মতো মাফিয়াকে আমি আমার স্বামী হিসেবে কখনোই মেনে নিব সেটা ভাবলেন কি করে আপনি? মিলন আর কখনো হবে না। শুধু মনে থাকবে আমাদেরও একটা সংসার সাজানোর কথা ছিল, যা অপূর্ণ রয়ে যাবে সারা জীবন। আদিল নিজের চোয়াল শক্ত করেই বলল, তুমি মানো বা না মানো, আমি তোমার স্বামী। এই চরম সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। গোটা পৃথিবী জানবে তোমাকে আমার পরিচয়। এরা হাসলো শব্দ করে, এ যেন এক ভয়ঙ্কর হাসি। দাঁতে দাঁত পিষে কটমটিয়ে বলে উঠল, আর আপনি মরে গেলে গোটা পৃথিবী আমাকে কার পরিচয় চিনবে? আদিল এগিয়ে গেল ইরার দিকে, দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে রাগে রিরি করে বলে উঠল, স্বামীকে মারার পায়তারা করা বন্ধ করো। বড্ড ভালোবাসি তোমাকে। ইরা কিঞ্চিৎ শব্দ করে হাসলো, আদিলের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি রেগে গিয়ে আমার শরীরে আঘাত করছেন, এটাই কি আপনার ভালোবাসা? আদিল হাতের বাঁধন দৃঢ় করলো। ইরা বিষয়টা বুঝতেই নিজেকে ছাড়িয়ে নিল আদিলের দিকে। ইরা কি বলবে জানে না, তবে একটি কথায় মনের অজান্তে বারবার উকি মেরে বেরিয়ে আসতে চাইছে, আমায় তালাক দিয়ে দিন। শূন্য ঘরে ইরার বলা ছোট্ট ছোট্ট কয়েকটি শব্দ মিলে পুরো ঘর এক পাশ থেকে তো আর এক পাশে গিয়ে বাড়ি খেয়ে বারবার প্রতিধ্বনিত হয়ে পড়ছে আদিলের শান্ত মস্তিষ্ক জুড়ে। কিছু মিনিটের জন্য রাগকে কন্ট্রোল করতে পারলেও এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আদিল ইরার চুলের মুঠি ধরে নিজের কাছে টেনে হুঙ্কারে চেঁচিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা, তালাক চেয়েছিস? এত বড় সাহস কোথায় পেলি তুই? তোর কি জানা মায়া নেই? এই জীবনে কেন, কোনো জীবনেও তালাক পাবি না তুই। ইরা যেন এবার ভেতরের কষ্টকে আর লুকিয়ে রাখতে পারল না, বরং ঝরঝর করে কেঁদে উঠল। আজকে তো সে পুরোপুরি এই মানুষটার হতে চেয়েছিল, কিন্তু তার হওয়া হলো না, হয়তো বা আর কখনো হবেও না। এখন তো শুধু মুক্তি চাই। ইরা শক্ত গলায় চিৎকার করেই বলল, মুক্তি চাই আমার আপনার কাছ থেকে। অসম্ভব। কোনো জন্মেই তুই মুক্তির স্বাদ পাবি না। আমি পেতেই দেব না। আমার হয়েই সারা জীবন থাকতে হবে তোকে। ইরা অসহায় দৃষ্টিতেই বলল, কেন এমন করলেন আমার সাথে? বেইমানি কেন করলেন আমার সাথে? এতদিন কি তবে ওসব নাটক ছিল, সাথে আপনার ভালোবাসাও? আদিল ক্ষিপ্র মেজাজ হারিয়েই বলল, আসমান, জমিন, চাঁদ, সূর্য ঠিক যতটা সত্যি, ঠিক ততটাই আমার ভালোবাসাও সত্যি। আমার ভালোবাসায় কোনো ছলনা ছিল না। আপনি মানুষটাই বহুরূপী, তাহলে ভালোবাসাটা সত্যি হয় কি করে? আমার জীবনটা নষ্ট করবেন না, তালাক দিয়ে দিন আমায়। আদিলের ধৈর্যের বাঁধ এতক্ষণে সম্পূর্ণভাবেই ভেঙে গেছে। ইরার বারবার মুখে বলা তালাক শব্দটা নিমেষেই পুড়িয়ে ছারখার করে দিচ্ছে ছোট্ট হৃদয়টা। আদিল শক্ত হাতে একটা থাপড় বসিয়ে দেয় ইরার গালে, দাঁতে দাঁত পিষে হুঙ্কার দিয়েই বলে ওঠে, আর একবার তালাক শব্দটা উচ্চারণ করলে কসম আমি তোকে খুন করে ফেলবো। আদিল দীর্ঘশ্বাস টেনেই বলল, ট্রাস্ট মি, তোকে আমি সারা জীবন ভালো রাখবো। শুধু তুই দুঃস্বপ্ন ভেবে আজকের রাতটা ভুলে যা। তুই সব থেকে বেশি খুশি থাকবি। আমি সুখে রাখবো তোকে। ইরা গালে হাত চেপে নিজের কান্না সংবরণ করেই বলল, যেখানে আমি কখনো আপনার সাথেই থাকবো না, সেখানে সুখী হওয়াটা তো বিলাসিতা মাত্র। মানে? চলে যাচ্ছি আমি, আপনার থেকে অনেক দূরে। পালিয়ে যেতে চাইছো? আপনার যদি মনে হয় আমি পালাতে চাচ্ছি, তাহলে তাই। আদিল এবার সমস্ত নীরবতা ভেঙে এগিয়ে গেল ইরার দিকে। ইরার সম্পর্কে আদিলের বেশ ধারণা আছে, ইরার রাগ, অভিমান, জেদ, সাহস। তাই আদিল ইরাকে মানানোর জন্যই বলে উঠল, ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো আর থেকে যাও প্লিজ। আমার ভালোবাসা কিন্তু মিথ্যে ছিল না বউ। ইরা বেশ কিছুটা দূরত্ব নিয়ে আদিলের থেকে সরে গিয়ে বলল, আমেরিকার নিউ ইয়র্কের মতন জনবহুল শহরে অবৈধ কাজ, অস্ত্র পাচার, নারী পাচার, আরো বিভিন্ন ধরনের অবৈধ কাজ করতেন আপনি কিভাবে? এমপি হওয়ার কারণটা কি শুধুই জনগণের সেবা, নাকি নারী পাচার করার আরেকটা মাধ্যম? আদিল শুকনো ঠকিল। ইরার কিছু মিনিটে বেশ অনেকটাই আইডিয়া হয়েছে তা দেখে আদিল বেশ অনেকটাই অবাক হলো। আদিলের ঘোরানো পেঁচানো কথা শুনতে এরা মোটেও ইন্টারেস্টেড নয়, তাই ইরা বলল, যদি পারেন সত্যটা বলবেন, মিথ্যা কোনো কিছু শুনতে চাই না আমি।
আদিল চল শক্ত করেই বলল। আমি কোনো রকম ইন্টারেস্টেড নই তোমাকে এত কিছু বলার জন্য। জীবনটা আমার, সো আমার জীবন নিয়ে ডিসিশন আমি নেব, তুমি নয়। এখন যদি বলো তোমার জীবন নিয়ে আমি কেন ডিসিশন নিব না, তাহলে তুমি একদম ভুল ভাবছো। যাও ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ো, মুড নেই আমার তোমাকে টাচ করার। আর কোন সুর বাচ্চা এগুলো পাঠাইছে তাকে তো আমি বেশ ভালো করে দেখে নেব। আমার পেছনে লাগার পরিণাম ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও আমি দেখিয়ে দেব। এরা শক্ত গলায় বলে উঠল। আপনি প্লিজ সব ছেড়ে ঠিক হয়ে যান, ওইগুলো খারাপ কাজ। আদিল দাঁতে দাঁত পিষে হুঙ্কার ছেড়েই বলে উঠল। অসম্ভব, আমার গড়ে তোলা সাম্রাজ্য আমি কখনোই শেষ হতে দেব না। আমি আপনাকে আগেও বলেছি, আজকে আবার নতুন করে বলছি, মাথায় রাখবেন। একটা কথা মনে রাখবেন, আপনার বুকে ছুরি চালাতে আমার কিন্তু বিন্দু পরিমাণও হাত কাঁপবে না। থ্রেট দিচ্ছ? না, আপনাকে জানিয়ে রাখছি, এর ধ্বংসের খেলায় নিশ্চয়ই আপনি জয়ী হবেন না, আপনার পরাজয় নিশ্চিত। পরাজয় যদি হয় তোমার হাতে, তাহলে আমি হাসি মুখে সব পরাজয় মেনে নেব। এরা বাঁকা হাসলো এবং আদিলের দিকে দৃষ্টি নিক্ষেপ করেই বলল। নেশায় ডুবে আছেন তাই ভুলভাল বলছেন। শুধু এটা পরাজয় হবে না, আপনার জীবন মৃত্যুর খেলা হবে। তোমার কাছে আসলে আমার কোনো নেশার প্রয়োজন পড়ে না। তুমি তো এক নেশা, অ্যালকোহলের থেকেও 1000 গুণ বেশি নেশা ধরে তোমায় দেখলে। এরা আর দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো রুমের দরজা খুলে বেরিয়ে যাবে। তার আগেই আদিল এরার হাত টেনেই বলল। কোথায় যাচ্ছ? এরা ঝরঝর করে কেঁদে উঠে বলল। আপনার থেকে অনেক দূরে, ঠিক তত দূরে চলে যাব যেখানে জীবনে যেন আর কখনো দ্বিতীয়বার দেখা না হয়। আদিল খুব সিরিয়াস গলায় বলে উঠল। আদিল শিকদারা পরাজয় না করেই চলে যাচ্ছ? এরা গলা নিচু করেই বলল। ভালোবেসেছিলাম আপনাকে, শেষবারের মতো সুযোগটা কাজে লাগিয়ে ঠিক হয়ে যান। ভয়ঙ্কর এই যুদ্ধের ধ্বংস ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। আদিল মুখে এক চিলতে হাসি দিয়েই বলল। যুদ্ধের ময়দানে তো ধ্বংসই হয়, ভালোবাসার কি আর পুনরাবৃত্তি হয়? ছাড়ুন আমার হাত, যেতে দিন আমায়। খুব সিরিয়াস গলায় বলল আদিল। যদি না ছাড়ি? আমায় আটকানোর চেষ্টা করবেন না। যদি শেষ চেষ্টাটা করি? তবে শেষ করে দিব নিজেকে, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না একদম। আদিল হাতটা ছেড়ে দিল ইরার। সে জানে তার বউ এর রাগ কতটা ভয়ঙ্কর। আদিল হাতটা ছাড়লে ইরার রুমের দরজা খুলে বেরিয়ে গেল রুম থেকে। ইরার গায়ে জড়ানো পাতলা শাড়িটা এখনো ঝলঝল করছে। আজকে এই রাতটা একটু সুন্দর হলেও পারত। একরাশ অভিমান নিয়ে বেরিয়ে গেল ইরা রুম থেকে। আদিল রাগে কটমটিয়ে উঠল। ভীষণ রাগে তোপে আঘাত করতে থাকলো নিজেকে। দেওয়ালে পরপর কয়েকটা ঘষি সহ টেবিলে লাথি মেরে ভেঙে গুড়িয়ে দিল। দেওয়ালে পরপর ঘষি পড়ার হাত ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। ফোনটাকে কোন রকম বিছানায় ছুঁড়ে ফেলে এগিয়ে গেল ইরাকে খুঁজতে। বাইরে ঠিক যতটা অন্ধকার ঠিক ততটাই ঠান্ডা। ভোর সকাল 5টা। বাইরে তীব্র ঠান্ডা শীতল আবহাওয়া। শরীরের প্রতিটি শিরা উপশিরা শীতে ঠকঠক করে কাঁপা কাঁপা শুরু করেছে ইতোমধ্যে। দুপ্রান্তে দড়িতে দাঁড়িয়ে থাকা দুটি মানুষ। আদিল নরম সুতির পাঞ্জাবি পরছে, তো অন্যদিকে ইরা কালো রঙের সিল্কের শাড়ি পরেছে। শাড়িটা এত বেশি পাতলা যে শীতের ঠান্ডা শীতল হাওয়া শাড়ি ছেদ করে ভেতরে প্রবেশ করছে। প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে আছে দুইজন। আদিল ইতোমধ্যে কয়েকবার ইরাকে মানানোর জন্য কাছাকাছি আসলে ইরা আরো দূরত্ব নিয়ে দূরে চলে যায়। আদিল এক দীর্ঘশ্বাস টেনে ভিড় করে বলল, চাইলেও সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হতে পারত তারা দুইজন। হঠাৎ করে কি যেন হয়ে গেল, হাজার হাজার মাইলের মতন দূরত্ব রয়ে গেল। এই দূরত্ব হটিয়ে কবে একে অপরের কাছাকাছি আসবো জানা নেই। ভালোবাসাটা যেমন সত্যি, ঠিক তেমনি মিলনটাও ততটাই গুরুত্বপূর্ণ। ইরা ঠকঠক করে শীতে কাঁপাকাঁপি করছে, তারপরেও নিজের রুমে চলে যাচ্ছে না। এত রাগ হয় কিভাবে একটা মেয়ে মানুষের? যেখানে পুরুষের রাগ থাকবে অধিকাংশ বেশি, সেখানে কিনা তার বউয়ের রাগ 3rd ডিগ্রি। ইরাকে এমন কাঁপা কাঁপা করতে দেখে আদিল এগিয়ে গেল ইরার দিকে। আদিল শিকদার তো আর পাষাণ্ড নয় তার বউয়ের মতো। আদিল ইরার দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে শক্ত করে 2 হাতে জড়িয়ে ধরলো ইরাকে। ইরার সমস্ত বাহু ঠান্ডায় বরফে জমে গেছে। ইরা যে আদিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে ঠিক ততটুকু পরিমাণ শক্তিও নেই শরীরে। আদিল ইরার বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে নিল। ইরার চোখে মুখে বিস্ময় কপাল ভাঁজ, শুধু ঠেকাতে পারছে না আদিলকে। আদিল 1 সেকেন্ডও দেরি করলো না, বরং এক হাতে ইরার কোমর তো অন্য হাতে ইরার ঘাড় ঘুরিয়ে উষ্ণ ঠোঁটের ভাঁজে ঠোঁট বুঝে
দিল। তারপর কয়েক সেকেন্ডে ইরা নরম তুলতুলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখলো। এরা শক্ত হাতে খামচে ধরে আদিলের পাঞ্জাবি। পরপর একে অপরের তপ্ত নিঃশ্বাসে ভেসে আসছে বারবার। এত ঠান্ডার মাঝেও মুহূর্তেই একে অপরের শরীরের গরম উষ্ণ হয়ে উঠেছে। আদিল এবার ঠোঁট ছেড়ে মুখ ডুবিয়ে দিল ইরার ঘাড়ে। বেঁধে রাখা কোমর জড়ানো চুলগুলো এক টানে খুলে ফেললো। আদিল একের পর এক শব্দ করেই চুমু খেয়ে যাচ্ছে। আদিল এবার কোলে তুলে নিল ইরাকে। ইরা শক্ত করে পাঞ্জাবি খামচে ধরে রেখেছে। আদিল ছাদ থেকে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল রুমের দিকে। বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে রুমের দরজা আটকে এগিয়ে এলো ইরার দিকে। আদিল একটানে পাঞ্জাবি খুলে ফেললো, ছুঁড়ে মারলো ফ্লোরে। উন্মুক্ত শরীর নেশায় জড়ানোর মতন। আদিল বিছানার দিকে এগোতেই ইরা এক লাফে বিছানা থেকে নেমে গেল। আদিল ইরার অন্যদিকে যাওয়া দেখে অপ্রস্তুত হয়ে এগিয়ে গেল ইরার দিকে। ইরার হাত টেনে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, প্লিজ ট্রাস্ট মি, আর হার্ট করবো না তোমাকে। ইরা অন্যদিকে তাকিয়ে আদিলকে উদ্দেশ্য করেই বলল, আপনি প্লিজ সব ছেড়ে দিন, আমি আছি, আপনার পাশে থাকবো আমি। আদিল শক্ত গলায় ইরাকে নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখেই বলে উঠল। যদি না ছেড়ি? ইরার নিঃশ্বাস ঘন হয়ে প্রবাহিত হচ্ছে বারবার। আদিলের উন্মুক্ত বাহু বারবার টানছে তাকে। কেন এত দূরত্ব এলো তাদের মাঝে? ইরা নিজের থেকে আদিলকে সরাতে সরাতেই বলল, ছাড়ুন আমায়। আদিল রাগে রিরি করে বলে উঠল, তুমি আমাকে বাধা দিতে পারো না। অধিকার দেখাচ্ছেন? যদি বলি হ্যাঁ, অধিকার দেখাচ্ছি। তুমি তো আমার জন্য হালাল, তোমার উপর আমার পরিপূর্ণ অধিকার আছে। আদিল ইরার গালে নরম স্পর্শের পরশ এঁকে দিয়ে বলে উঠল, প্লিজ আমাকে একটিবার তোমাকে ভালোবাসার সুযোগ করে দাও। ট্রাস্ট মি, ঠকবে না তুমি। প্রথম ছোঁয়াটা জোর জবরদস্তি করে হোক, আমি মোটেও চাই না। ইরা কোনো কথা না বাড়িয়ে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। আদিল রাগে ফুসফাস করে উঠল, দাঁতে দাঁত খিচে গম্ভীর গলায় বলে উঠল, শালার কুত্তা কপাল, বাসর ছাড়াই জীবন পার করে দিতে হবে। যে বউ আমার যেন আস্ত একটা বাঘিনী। আদিল এবার গা এলিয়ে দিল বিছানায়। আদিল মোটামুটি শিওর ছিল ইরা অন্তত বাড়ি থেকে রেগে বেরিয়ে যাবে না। সকাল 8টা। আশরাফ শিকদার সহ বাড়ির প্রতিটি লোক নিজের ড্রয়িং রুমে খাবার খেতে চলে এসেছেন। সেই সাথে ঈশান রিফাত তো আছেই। গতকাল রাতে সবাই একসাথে ছাত্রলীগের সাথেই ছিল। বাড়িতে ফিরতে ফিরতে 3টার মতন বেজে গিয়েছিল। সেই সুবাদে আর বাড়ি ফেরা হয়নি। তাছাড়া আজকে আদিবের নতুন ডক্টরের চেম্বার ওপেন করা হবে। আশরাফ শিকদার সহ আদির সবাই সেখানে থাকবে। অহনা শিকদার নতুন প্রজেক্ট নিয়ে আয়রার সাথে লেনদেন শুরু করেছেন। আজকাল তিনি একা একা সবটা সামলাতে হিমশিম খেয়ে যান। এখন থেকে আদিলও রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে। বেশ, অহনা শিকদার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রিফাত সবকিছুর সবসময় দেখাশোনা করবে। প্রায় 10টার দিকে আশরাফ শিকদার, আদিব, ঈশান, রিফাত বেরিয়ে যায় নতুন চেম্বার ওপেন করার উদ্দেশ্যে। আদিলকে আশরাফ শিকদার একটা টেক্সট পাঠিয়ে দিয়ে বেরিয়ে যান বাড়ি থেকে। গত রাতের ব্যস্ততা, অতিরিক্ত টেনশন সব মিলিয়ে সারাদিন খুবই ব্যস্ত কেটেছে। প্রায় 11টার দিকে আদিল সম্পূর্ণভাবে রেডি হয়ে চলে গিয়েছে আশরাফ শিকদারের পাঠানো লোকেশনে। তাছাড়া নির্বাচন অফিসে থাকা কিছু লোক এবং আমেরিকা নিউ ইয়র্ক শহর থেকে আদিলের খুবই কাছাকাছি বন্ধুরা আসবে। আদিলের বাংলাদেশ ফেরার পর থেকে তেমন খুব বেশি আর আমেরিকা যাওয়া হয়নি। রাজনৈতিক সমাবেশ আর বিভিন্ন কার্যকর বিষয় নিয়ে খুবই ব্যস্ত থাকবে। দিন দিন ব্যস্ততা ঠিক যতটা বাড়ছে ঠিক ততটাই কাজের প্রেসার পড়ছে। অফিস, রাজনীতি, মাফিয়া সংগঠন সব মিলিয়ে ব্যস্ত জীবন। উদ্যোগের মহাসম্মেলনী এর কাজ চলছে। আদিব সহ আশরাফ শিকদার পাশে আদিল সবাই মিলে গেটের ফিতা কেটে ভেতরে প্রবেশ করলো। আদিবের কিছুটা ক্লোজ সহপাঠীরাও এসেছে। আদিল সকালে দ্রুত বাসা থেকে বেরিয়ে চলে এসেছে। ইরার সাথে দেখা পর্যন্ত হয়নি সকালে। আদিল ভেবেছিল ইরা হয়তো রাগ করে তার রুমে আসছে না। তবে দিন শেষ অভিমানটা কিছুটা কমে গেলে ঠিক চলে আসবে তার কাছে। আশরাফ শিকদার রিফাতকে দিয়ে কিছু বিরিয়ানি এবং সাথে মিষ্টিমুখ করার ব্যবস্থা করে রেখেছে।
আজকে লাস্ট এক্সাম, তারপর থেকে বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকবে কলেজ। রিমঝিম এবং কলি এক্সাম শেষ করে রাস্তার পাশে ছোট্ট একটা দোকান থেকে ফুচকা খাচ্ছে। তারা বরাবরই এই ছোট্ট দোকান থেকে ফুচকা খায়। কলি বেশ অনেকদিন আগেই বলে রেখেছিল রিমঝিমকে লাস্ট এক্সামের দিন সাথে করে শিকদার মহলে নিয়ে যাবে। ফুচকা খাওয়া শেষ করে কলি এবং রিমঝিম গিয়ে বসলো গাড়িতে। সাথে সাথে ড্রাইভার গাড়ি নিয়ে রওনা দিল শিকদার মহলের উদ্দেশ্যে। আদি শিকদার আজকে অফিসে এবং আদিবের নতুন চেম্বারের কোথাও যায়নি। আজকে প্রিয়াসকে আমেরিকা পাঠানো হবে। আগের ডক্টর বলেছে প্রিয়াসের অবস্থা আগে থেকে কিছুটা স্বাভাবিক এখন। আপনারা চাইলে ভালো কোনো ডক্টর দেখাতে পারেন। তাই আশরাফ শিকদার সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন মাইমুনা শিকদারের রিকোয়েস্টে। এখন তো মাইমুনা শিকদার একা একা সবকিছু সলভ করতে পারবেন না, তাই বাধ্য হয়ে আদি শিকদার ওনার ওয়াইফ মাইমুনা শিকদারকে হেল্প করবেন। ব্যাস, যাকে বলে দায়িত্ব, আপাতত সেইটাই পালন করছেন তিনি। রিমঝিম কলির সাথে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। বাড়িতে আপাতত কোনো ছেলে নেই, সেই সুযোগে কলি আদিবের রুম ঘোরাঘুরি করছে। এতক্ষণ আদিব বাসায় থাকলে হয়তো আঠার মতন পেছন পেছন ঘুরঘুর করতো। কলি মিনমিনে বলে উঠল। কবে আসবি আমার ভাবি হয়ে? রিমঝিম গা ঝাড়া দিয়ে বলে উঠল। কখনোই আসবো না তোর ভাবি হয়ে। কলি কপাল কুঁচকে ফেললো। কেন? প্রপোজ করার মুরদ নেই যার, বিয়ে করার মুরদ কি তার হবে? তুই কি কোনোভাবে আমার ভাইয়াকে বোকা ভাবছিস? না, একদমই বোকা ভাবছি না। আমি জানি উনি আস্ত একটা গাধা। ঠিক বলেছেন মিস। জিগার লাগে গাধার বাড়িতে এসে গাধার নামে বদনাম করতে। হঠাৎ করে কোথা থেকে কথা ভেসে আসছে, তাই রিমঝিম এবং কলি পেছনে ফিরে দরজা দিকে তাকায়। দরজায় তাকাতেই দুজনের কপাল কুঁচকে ফেলে। আদিব ভেতরে প্রবেশ করতে করতেই বলে উঠল। মিস রিমঝিম, আপনার গাধাটা কিন্তু একজন ডক্টর। আপনার গাধাটা তো অন্তত একটু সামান্য ডিজার্ভ করে আপনার থেকে। রিমঝিম লজ্জায় মাথা নুয়ে রেখেছে। সে তো জানতো বাসায় কেউ নেই, তাই কলির সাথে এসেছে। কিন্তু হঠাৎ করে আদিব কোথা থেকে চলে আসলো। রিমঝিমকে একা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কলি বলে উঠল। আরে ভাইয়া শোনো। আদিব থমথমে মুখেই বলে উঠল। তুই চুপ কর, বড়দের মাঝে কথা বলতে নেই। কলির রাগে ফুসফুসিয়ে ঠোঁট কামড়ে বলে উঠল। আইসে জাতির দাদা, তুমি কয়দিনের বড় আমার? বলেই কলি রিমঝিমের হাত টেনে রুম থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিলে আদিব অন্য হাতে রিমঝিমের আরেক হাত টেনেই বলল। তোর সমস্যা হচ্ছে তুই বেরিয়ে যা। আমার জিনিস নিয়ে টানাটানি করছিস কেন? কলি একটু উঁকি মেরেই দেখলো সত্যি কি অন্য কিছু নিয়ে যাচ্ছে নাকি, কিন্তু না, সে তো অন্য কোনো কিছুই নিয়ে যাচ্ছে না, বরং রিমঝিমের হাত ধরে রেখেছে। রিমঝিম তার জিনিস হলো কিভাবে? কলি কপাল কুঁচকে ফেলল। রিমঝিম বুঝি তোমার জিনিস? আদিবের উত্তরেই বলে উঠল। হ্যাঁ। কলি এবার সিরিয়াস হয়ে বলল। তাহলে বাড়ির সবাইকে ডেকে আনি, আমিও দেখি তারা তোমার জিনিসটাকে চিনে নাকি। আদিব গম্ভীর গলায় বলে উঠল। যা, মামনিকে সাথে করে নিয়ে আসবি। আর হ্যাঁ, মনে করে 1 কাপ কফিও। বলেই কলি এক ছুটে বেরিয়ে গেল রুম থেকে। এর মধ্যে রিমঝিম কলির পেছন পেছন চলে যেতে চাইলে আদিব এক হাতে টেনে বিছানায় বসিয়ে দিয়ে হাঁটু ভেঙে ঠিক রিমঝিমের সামনেই বসে বলল। গাধা মনে হয় আমাকে? রিমঝিম ভয়ে ভয়ে মাথা অল্প নেড়ে চেড়েই বলল। না। আদিব এবার উঠে দাঁড়ালো রিমঝিমের ভয়ের কারণটা বুঝতে। আদিব কিছুটা সময় নিয়েই বলল। বিয়ের আগেই শ্বশুরবাড়িতে ঘুরোঘুরি করছেন, কাজটা কিন্তু মোটেও ঠিক না। রিমঝিম লজ্জায় মাথা নুয়ে ফেলল। আদিব কি আজ তাকে ইচ্ছে করে লজ্জায় ফেলছে? সে তো শ্বশুর বাড়ি ঘুরতে আসেনি, সে তো এসেছে বান্ধবীর বাসায়। তাহলে তাকে কেন আদিব উল্টো পাল্টা বলছে? রিমঝিমকে এমন নাজেহাল দেখে আদিব ঠোঁট কামড়েই হেসে ফেলল। এর মাঝে কলি হাতে 2 কাপ কফি নিয়ে থমথমে মুখে নিয়ে চলে এসেছে রুমে। আদিবের হাতে কফির কাপটা এগিয়ে দিয়ে থমথমে মুখেই বলে উঠল। বাড়ির সবাই কোথায়? আম্মুকেও তো বাসায় দেখছি না। প্রিয়াস ভাইয়াকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেছে। বড় ভাইয়া বড় আম্মু তারা কোথায়? আদিব কপাল কুঁচকে ফেলল। তাদের কি কোনো কাজ নেই তোর মতন থেকে নাকি? তাদের কি কোনো কাজ নেই তোর মতো থাকে নাকি তারা?
ভাইয়ার আমেরিকা থেকে কিছু বন্ধু আসবে, তাদের সাথে দেখা করবে। আর মম তো অফিসে ফিরতে লেট হবে, নতুন প্রজেক্টের কাজ শুরু করেছে। কলি দীর্ঘশ্বাস টেনেই বলল, ও ভাইয়া, বিরিয়ানি অর্ডার করো। রিমঝিম প্রথমবার আমাদের বাড়িতে আসছে না, ওরে কি আর প্রথম প্রথম মাছ ভাত খাওয়ানো যাবে? তুমি বলো। আদিব দাঁত চেপে হেসেই বলল, কত বড় ধান্দাবাজ! তোর খেতে ইচ্ছে করছে, তোর নাম বল। শুধু শুধু বেচারি আমার বউটাকে ফাঁসি দিচ্ছিস কেন? রিমঝিম অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেই বলে উঠল। কি বললেন? আদিব সিরিয়াস হয়ে বলল, কি বলেছি এমন? মনে পড়তেছে না তো? আদিব বড়সড় একটা রেস্টুরেন্ট বুক করে রেখেছে। আমেরিকা থেকে তার কিছু বন্ধু এবং তার দলের কিছু সদস্যরা আসবে। তাদের জন্য পাশেই একটা হোটেল বুক করা হবে। বাংলাদেশে বেশ কিছু কাজ রয়েছে তাদের, সেগুলো শেষ করতে 7-8 দিন মিনিমাম সময় লাগবে। আদিল খালি রেস্টুরেন্টে পায়ের ওপর পা তুলে বসে বসে ফোন দেখছে। তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরা সব রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে। প্রায় মিনিট 5 পরে কালো স্যুট বোর্ড পরিহিত ফর্সা রঙের এক অর্ধবয়স্ক যুবক এসে হাজির হয় রেস্টুরেন্টে। আদিলের সাথে দেখা মাত্র হাত মিলে সহমত প্রকাশ করে টেবিলে বসলো। যার নাম রিচ লুমান, যে কিনা আমেরিকার সব থেকে বড় মাফিয়াদের মধ্যে একজন। আদিলকে মাফিয়া জগতে প্রবেশের প্রথম মাধ্যমটাই তিনি। রিচ লুমান মোটামুটি বাংলা ভাষায় কথা বলতে জানেন। আদিল একজন ওয়েটার ডেকে কিছু খাবারের অর্ডার করে দিল। রিচ লুমান বলে উঠল, কংগ্রাচুলেশন, শুনলাম এমপি হয়েছিস। হুম। বাঘ তো বাঘই হয়, বাঘ যেইখানে থাকুক না কেন শিকার করা কখনোই ভুলে যায় না, ঠিক তোর মতো। আদিল অল্প হেসেই বলল। বাঘ দিন দিন বেড়াল হয়ে যাচ্ছে, বাঘের ঘরে আস্ত একটা বাঘিনী ঢুকে পড়েছে। রিচ লুমান শব্দ করেই হেসে বলল, ঘরের বিড়াল থাকুক, তবে বাইরের যেন বাঘ হয়ে রাজত্ব করে। আদিলকে চুপ থাকতে দেখে রিচ লুমান বলে উঠল, এবার মেলোকের সর্বোচ্চ বয়স যেন 18 হয়, তাদের চাহিদা অনেক বেশি। ফ্রান্স থেকে মেয়ের জন্য অ্যাডভান্স টাকা পেমেন্ট করে দিয়েছে, আমিও তোর ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি, চেক করে দেখে নিস। এবার মেয়ের সংখ্যা কমসে কম 100 লাগবেই। আদিল নিশ্চুপ হয়ে বসে আছে। সে কেবল এমপি হয়েছে। এই মুহূর্তে এতগুলো মেয়ে উধাও হয়ে গেলে সব রিস্ক তার ওপরে সেই পড়বে। তাই আদিল বলল, আগে বাংলাদেশটা এনজয় কর, পরে কাজ নিয়ে ভাবা যাবে। আদিলকে এমন উদাসীন ভাবে কথা বলতে দেখে রিচ লুমান বলে উঠল, আর ইউ সিরিয়াস? আই হ্যাভ টেকেন দ্য অ্যাডভান্স মানি। If it's a problem for them to wait, send the money back right now. রিচ লুমান কপাল কুঁচকেই বলল, টাকা ফেরত পাঠিয়ে দেব। ইম্পসিবল, আমি সময় নিচ্ছি, তুই রিল্যাক্স হ। আদিল এবং লুমান বেশ কিছু মিনিট নিজেদের মতন কথা বলে। লুমানকে হোটেলে পৌঁছে দিয়ে আদিল বাড়িতে চলে আসার প্রস্তুতি নেন। আশরাফ শিকদার ছাত্রলীগদের সাথে মিলেমিশে কিছু বেকার লোক এবং কিছু রাস্তা ঠিক করা নিয়ে কথা বলছিল। অহনা শিকদারের কোম্পানিতে সবগুলাকে চাকরি দেয়া হবে, এই নিয়ে বিকাল থেকে বেশ ব্যস্ততায় কাটিয়ে দিয়েছে। বিকাল থেকে রাত 9টার কাটায় রাতের খাবার রেডি করছেন অহনা শিকদার। মাইমুনা শিকদার এবং আদি শিকদার বাসায় ফেরেননি। অহনা শিকদারকে কিছু মহিলা সার্ভেন্টরা মিলে সাহায্য করছেন। কলি এতক্ষণে এসে বসেছে খাবার টেবিলে, সাথে আদিব। আশরাফ শিকদার এবং আদিল, তারা কেউ এখনো বাসায় ফেরেনি। অহনা শিকদার টেবিলে ইরাকে দেখতে না পেয়ে কলিকে জিজ্ঞাসা করলেন, ইরার কি পড়াশোনা শেষ হয়নি এখনো? সে কি জানে না এখন সবার খাবার সময়? কলি মুহূর্তেই বলে উঠল। আজকেই সারাদিন তো ভাবির সাথে দেখাই হয় নাই। মুহূর্তেই অহনা শিকদারের কপাল কুঁচকেই বলে উঠলেন, কি বলছো এসব? রাত 9টার উপরে বাজে আর তুমি আমাকে এখন বলছো? কথা শেষ করেই অহনা শিকদার ইরার রুমে দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সাথে কলি এবং আদিব উঠে দাঁড়িয়ে হাতে ধরল অহনা শিকদারের পিছু পিছু। 1 মিনিটের ব্যবধানে এগিয়ে গেল ইরার রুমে। রুমে 2 হাতে ঠেলে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। যা দেখে রীতিমতন সবাই অবাক হয়ে গেল। আদিলের পুরো রুমটায় এলোমেলো, ফ্লোরে অগণিত কাচের টুকরো পড়ে আছে, টেবিল সহ কয়েকটা ফুলদানি পড়ে আছে নিচে। অহনা শিকদার বিষয়টা মোটেও স্বাভাবিকভাবে নিলেন না। তৎক্ষণাৎ কল করলেন আদিলকে। দুবার রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলো আদিল। অহনা শিকদার মুহূর্তেই গমগমে আওয়াজ তুলেই বলে উঠল, ইরা কোথায়?
আদিল মুহূর্তেই শুকনো ঢোক গিলে বলে উঠল। কেন? এরা বাড়িতে নেই? অহনা শিকদার প্রচন্ড রাগের তোপেই বলে উঠলেন। বাবার মতন ডিসিপ্লিন হয়ে যাচ্ছ, সব কিছুতেই ফোকাস করছো, শুধু পার্সোনাল লাইফ ছাড়া। এইটা তোমার থেকে আশা করিনি আমি।